ডিয়ার স্টুডেন্টস, আমরা মূলত জৈব রসায়নের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ নিয়েই আলোচনা করব। কারণ এমনিতেই জৈব যৌগে যাদের সৃজনশীল প্রশ্ন আনসার করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আছে, তারা হয়তো সৃজনশীল সেখান থেকে আনসার করবে না। তো সেক্ষেত্রে তাদের প্রিপারেশনটা স্মুথ ভালো হওয়ার জন্য আমি শুধুমাত্র এমসিকিউ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রত্যেকটা বোর্ড ওয়াইজ আলোচনা করব। তো প্রথমে আমি ধরি আমার চট্টগ্রাম বোর্ড 2023। তো দেখো, চট্টগ্রাম বোর্ড 2023-এ আমার প্রথম যে প্রশ্নটা আমার এমসিকিউতে আসছে, আমি প্রথমে কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ সেই প্রশ্নটা ছিল এরকম যে C3H6O সংকেত দ্বারা C3H6O দ্বারা গঠিত সম্ভাব্য কার্যকরীমূলক সমাণু হলো, মানে এটা দ্বারা গঠিত সম্ভাব্য কার্যকরীমূলক সমাণু। তার মধ্যে দেখো আমার আনসার আছে একটা অ্যালডিহাইড, একটা কেটোন এবং একটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে কোনো যৌগের সংকেত যদি CnH2SnO টাইপের হয়, তখন সেটা দিয়ে আমরা তিনটা যৌগ পাব। তার মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড, তারপরে সেকেন্ড ওয়ান হচ্ছে কিটোন এবং থার্ড ওয়ান হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। এখন অসম্পৃক্ত অ্যালকোহল এটা অনেকে আবার বোঝে না যে অসম্পৃক্ত অ্যালকোহল আবার কিভাবে হয়। তুমি দেখো অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল, তাহলে আমি যদি এটার C3H6O দিয়ে আমি একটা অ্যালডিহাইড লিখি, তাহলে অ্যালডিহাইডের সংকেতটা হবে জাস্ট এরকম CH3CH2CHO, এটা প্রোপানেল। তারপর একইভাবে এটা দিয়ে কিটোন যেটা হবে সেটা হচ্ছে CH3COCH3। দুইটা যৌগেরই আমার সেম আণবিক সংখ্যা C3H6O। আর আমরা যদি এখানে একটা অসম্পৃক্ত অ্যালকোহল লিখি, অসম্পৃক্ত অ্যালকোহল হবে এরকম CH2 ডাবল বন্ড CH, তারপরে CH2OH। তাহলে এটা কেন অসম্পৃক্ত অ্যালকোহল? কারণ এখানে একটা ডাবল বন্ড আছে। আর আমরা যদি হিসাব করি, দেখো 2 3 3 2 5 5 6 C3H6O, অর্থাৎ একটা মাঝে ডাবল বন্ড দিলে, ডাবল বন্ড আমি এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি যৌগটা এরকম লিখতাম যে CH3CH ডাবল বন্ড CHOH, তাহলে এই যৌগটাও কিন্তু আমাদের একটা অসম্পৃক্ত অ্যালকোহল। কারণ 3 3 4 4 5 5 6 দুইটা যৌগেরই সংকেত C3H6O। তোমরা যদি একটু দেখো যে আমাদের এই যৌগগুলোর নামকরণ যদি করি, তাহলে সেক্ষেত্রে প্রথম যৌগটা প্রোপানেল, দ্বিতীয় যৌগটা প্রোপানন, আর তৃতীয় যৌগটা যেহেতু আমাদের OH-কে প্রাধান্য দিতে হবে, তাহলে এইখান থেকে আমি 1 নম্বর কার্বন ধরবো, এটা 2 নম্বর কার্বন এবং এটা 3 নম্বর কার্বন। তাহলে এটার নাম হবে প্রোপ 2 in 1 all। কারণ এখান থেকেই আমি OH মূলকের পজিশন ধরলে, তাহলে 2 নম্বর পজিশনে ডাবল বন্ড, প্রোপ 2 in 1 all। আবার এই যৌগ আমার এইখানে যেহেতু CHOH, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এইটাও প্রোপ 1 in 1 all, মানে 1 নম্বর কার্বনে ইনও আছে, আবার 1 নম্বর কার্বনে অলও আছে। তাহলে এই যৌগগুলো আমার C3H6O, অর্থাৎ আমার এখানে C3H6O সংকেত দ্বারা গঠিত সম্ভাব্য কার্যকরীমূলক বলছে 3টা, অ্যালডিহাইড, কিটোন এবং অসম্পৃক্ত অ্যালকোহল। তার মানে আনসার কিন্তু আমাদের 3টাই হবে। গেল আমাদের একটা প্রশ্ন। এরপরের প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু চিটং বোর্ডে খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন দেয়। তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল প্রশ্ন দিলেও আমাদের ঘাবড়াইলে চলবে না, সুতরাং এই ক্ষেত্রে আমরা সেটা করব। দেখো, পরবর্তীতে আমাদের যে সেটা প্রশ্নটা হচ্ছে এরকম যে কোন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেতের n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য। ভালো করে দেখো, আমি একটু যদি এখানে বইয়ের মধ্যে দেখাই,
এই যে বইয়ের মধ্যে প্রশ্নটা হচ্ছে এটা, কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড। প্রথমে উত্তর দিচ্ছে অ্যালকোহল, এই যে দেখো অ্যালকোহল, অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এবং পরে দিচ্ছে অ্যামাইড, MIDE, অ্যামাইড। তো এই চারটা যৌগে আমি যদি অ্যালকোহলের নর্মাল কমন সংকেত যদি আমি এভাবে লিখি CnH + N+1, তারপর OH। তো অ্যালডিহাইডের কমন সংকেত যদি লিখি CnH + N+1, তারপরে CHO। ফ্যাটি অ্যাসিডের কমন সংকেত CnH + N+1, COOH। আবার অ্যামাইডের সংকেত CnH + N+1, তারপরে CONH2। এগুলো হচ্ছে অ্যামাইড। এখন তুমি দেখো, আমি যদি এইখানে যেই যৌগগুলোতে কার্যকরী মূলকের মধ্যে কার্বন আছে, তিনটাতে কার্বন আছে, সেখানে আমার n এর মান 0 ধরলেও কিন্তু একটা যৌগ সম্ভব। যেমন এখানে যদি n এর মান 0 ধরি, তাহলে C0H 2 × 0 + 1, তার মানে 2 × 0 + 1 মানে একটা H, তার মানে যৌগটা HCHO হবে যদি n সমান আমরা 0 ধরি। তার মানে n সমান 1 ধরলে এটা CH3CHO হবে। তাহলে এখানে n 0 ধরলেও কিন্তু আমাদের একটা যৌগ সম্ভব হয়। তারপর একইভাবে আমাদের এইখানেও n এর মান 0 ধরলে আমার HCOOH হবে। আবার এটাও ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। আবার এই যৌগ আমি যদি n এর মান 0 ধরি, তাহলে HCONH2, এবং এই যৌগের নাম হচ্ছে মিথানেমাইড, HCONH2 মিথানেমাইড। তাহলে n এর মান 0 ধরে আমরা এই যৌগগুলো পাই। কিন্তু এইখানে যদি আমি n এর মান 0 ধরি, তাহলে আমার যৌগটা হবে, অর্থাৎ n সমান 0 হলে এই অ্যালকোহলের সংকেতটা সেটা HOH, মানে পানি, এটা কোনো জৈব যৌগই হবে না। অর্থাৎ এখানে আমাকে n এর মান মিনিমাম 1 ধরতে হবে। n এর মান মিনিমাম 1 ধরলে C1 H2 × 1 + 3, তার মানে CH3, অর্থাৎ n সমান 1 হলে তাহলে এটা CH3OH হয়। তাহলে আমরা যৌগটা পাইলাম। এবং প্রশ্নটা ছিল এরকম, কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য। তাহলে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য আমার এই ক্ষেত্রে। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে, সেটা তুমি টেক্টফুলি এটা আনসার করবা। গেল। এরপরে আমাদের এখানে একটা অবজেক্টিভ MCQ আসছে, হেটারো অ্যারোমেটিক যৌগ কোনটি? দেখো প্রশ্নটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো এবং অ্যারোমেটিক। তো আমাদের হেটারো অ্যারোমেটিক যৌগের যে উদাহরণগুলো আছে অ্যারোমেটিক, এইখানে সেখানে আনসার হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। এখানে 4টা প্রশ্ন আনসার দিছে, ইথিলিন অক্সাইড, বেনজিন, পিরিডিন, টেট্রাহাইড্রোফিউরান। তো টেট্রাহাইড্রোফিউরান আমরা যখন দেখি, তখন টেট্রাহাইড্রোফিউরান অর্থাৎ আমার সেটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। আমার পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ। কেননা পিরিডিনে আমার এই যে বেনজিন রিংয়ের এই যে কোনো একটা পজিশনে কার্বনের বদলে যদি নাইট্রোজেন থাকে, তখন সেটাকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলে। এবং এখানে যৌগটা হচ্ছে এটা। আমার আরও যে হেটারো অ্যারোমেটিক যৌগগুলো আছে, তার মধ্যে যেমন এইটা পাইরল, এটা একটা হেটারো অ্যারোমেটিক যৌগ, কারণ এখানেও সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে 6টা, এবং n এর ভ্যালু 1, n মানে এখানে বেনজিন রিং আছে বা বলয় আছে একটা, 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে এইটা হেটারো অ্যারোমেটিক যৌগ হবে। তারপরে আমাদের যেমন এইটা ও যদি দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ফিউরান, এটা একটা অ্যারোমেটিক যৌগ। আবার এগুলো সবগুলো কিন্তু হেটারো অ্যারোমেটিক যৌগ। এস যদি দেওয়া হয়, এস এর ভিতরে 2টা ইলেকট্রন, বাইরে 2টা ইলেকট্রন, এটার নাম হচ্ছে থায়োফিন। তাহলে থায়োফিন, ফিউরান, পাইরল,
পিরিডিন সবগুলা হেটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে এই পাইলাম আমি এখানে। তবে এখানে একটা যৌগ দিয়েছে, সেটার নাম হচ্ছে যে আমার হেটারো অ্যারোমেটিক যৌগ কোনটি, তার মধ্যে ইথিলিন অক্সাইড। অ্যাকচুয়ালি ইথিলিন অক্সাইডের সংকেত হচ্ছে যে এইখানে, এই যে এখানে যদি একটা ও দেওয়া হয়, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। তো এটা অ্যারোমেটিক যৌগ না, অ্যাকচুয়ালি ইথিলিন অক্সাইড। তো আমার হেটারো অ্যারোমেটিক যৌগ এগুলাই হবে, পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন, এই যৌগগুলো পাইলাম। এবার দেখো আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, যেটা আমাদের মার্কনিকভ সূত্র দিয়ে করা। সেই মানে আগে উদ্দীপকটি লক্ষ্য করে এবং 19 এবং 20 নম্বর প্রশ্ন উত্তর দাও। সেই প্রশ্নটা আছে RCH ডাবল বন্ড CH2। আমি যদি এদিকে দেখি, RCH ডাবল বন্ড CH2, এই যৌগে আমি হাইড্রোজেন ব্রোমাইড যদি ইউজ করি এবং উপরে লিখে দিচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু এখানে বিক্রিয়া করবে। তো হাইড্রোজেন পারঅক্সাইড বা জৈব পারঅক্সাইড দিলে আমাদের এই উত্তরটা, এটা মার্কনিকভ সূত্রের বিপরীত মার্কনিকভ সূত্র। অর্থাৎ হাইড্রোজেনটা তখন এই কার্বনে, অর্থাৎ RCH2 তারপরে CH2Br, এই যৌগটাই আমাদের প্রধান উৎপাদ হবে। এবং ওরা প্রধান উৎপাদ লিখছে এই এ আর সাথে, প্রধান উৎপাদের সাথে একটা বি যৌগ উৎপন্ন হবে। বি যৌগ মানে যেটা গৌণ উৎপাদ। তাহলে সেক্ষেত্রে গৌণ উৎপাদটা হবে এই যে, এটা 99.1% হবে। আর গৌণ উৎপাদ হবে কোনটা, বি যৌগ হবে RCH-Br এবং এখানে CH3 যদি হয়, তাহলে এটা হবে গৌণ উৎপাদ এবং এটাই বি। প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দেখো এই যৌগটি হলো আমাদের, এই যে আমার লাস্টের আনসারটা, লাস্টের আগের গতে আনসার আছে RCH2CH2Br, মানে এটা। আর উক্ত বিক্রিয়ায় একটা প্রশ্ন দিচ্ছে, উক্ত বিক্রিয়ায় মার্কনিকভ নীতি প্রযোজ্য নয়। হ্যাঁ, এটাতে মার্কনিকভ নীতি প্রযোজ্য নয়, তার মানে এই উত্তরটা সত্য। উৎপাদ এ আলোক সক্রিয়, উৎপাদ এ যেটা সেটা আলোক সক্রিয় না, কারণ এখানে কোনো কাইরাল কার্বন নাই। তাহলে যখনই বহুপদীতে একটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে না এবং উত্তরটা যদি 1, 2, দুইটা করে উত্তর থাকে, তখন 2 যেহেতু হবে না, তাহলে 1, 3 মাস্ট এটার আনসার হবে। এবং সেটাও মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে বিক্রিয়া সংগঠিত হয়। তার মানে এই বিক্রিয়াটা, অ্যান্টি মার্কনিকভ সূত্রটা আমাদের মুক্তমূলক এর মাধ্যমে সংগঠিত হয়, মুক্তমূলক ক্রিয়া কৌশল। এই মোটামুটি আমরা এটুকু পাইলাম। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে কোনটি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কোনটি। দেখো, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বের করার জন্য আমি কিন্তু এর আগে তোমাদেরকে একটা বলেছি, অর্থপ্যারা নির্দেশক। এটা বোঝার জন্য আমাদের যেমন OH অ্যালকোহল, হ্যালোজেন, তারপরে CH3, তারপরে NH2, তারপর NHCO, CH3, এই গ্রুপটাও কিন্তু আমাদের অর্থপ্যারা নির্দেশক, ইথানয়েল অ্যামিনোমূলক। তারপর এছাড়া আমাদের আরও কিছু আছে যারা অর্থপ্যারা নির্দেশক, কারণ বেনজিন বলয়ে এরা ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। এবার আমরা মেটা নির্দেশক যেটা আছে, মেটা নির্দেশক আমাদের সেই মেটা নির্দেশকগুলো হবে প্রথমত নাইট্রোমূলক, তারপরে সায়ানাইডমূলক, তারপরে CHO মূলক, CO মূলক, তারপরে COOH মূলক, তারপরে COX, এটা অ্যাসিড হ্যালাইড, CONH2, এটা অ্যামাইড গ্রুপ, অ্যাসিড অ্যামাইড। তো এগুলো সবগুলা, এমনকি SO3H, এগুলো কিন্তু মেটা নির্দেশক। মেটা নির্দেশক খেয়াল করবা যে আমার বেনজিন রিংয়ের সাথে হাইপেন দিয়ে যেটা আছে, সেটার সাথে যে পরমাণুটা আছে সেটার সাথে আইদার ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবেই, তাহলে সেটা মেটা নির্দেশক হবে। আর এগুলোতে কোথাও ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, সুতরাং এগুলো অর্থপ্যারা নির্দেশক। দেখো, আমরা ইতিমধ্যে এই বোর্ডের আমি MCQগুলো মোটামুটি পেয়ে গেলাম।
এইবার এমসিকিউগুলো যদি সিরিয়ালি আসলে সবগুলো একসাথে বলি তাহলে অনেকটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার আমরা আরেকটা বোর্ডের এমসিকিউ ধরি। চট্টগ্রাম বোর্ডের পরেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর এমসিকিউ। বরিশাল বোর্ড, দেখো বরিশাল বোর্ডের এমসিকিউর ক্ষেত্রে আমার প্রথমে যেটা আছে, নিচের কোন যৌগটির সাথে ব্রোমিন সহজে সংযোজন বিক্রিয়া দেয়। দেখো এই বোর্ডটা হচ্ছে আমাদের, আমি একটু যদি এটা করি, দেখো বোর্ডটা এই বরিশাল বোর্ড 2023, বরিশাল 2023। আমি সেটা একটু সলিউশন করার চেষ্টা করব। বরিশাল 2023, বরিশাল 23, বরিশাল 23-এ প্রথম যে প্রশ্নটা পাইছি, নিচের কোন যৌগটির সাথে ব্রোমিন সহজে সংযোজন বিক্রিয়া দেয়। দেখো এটা সহজ প্রশ্ন, যে এখানে একটা যৌগ লেখা আছে C5H12, C5H10, C4H10, C6H5NO2, একটা নাইট্রোবেনজেন, একটা প্যান্টেন, একটা বিউটেন, আরেকটা হচ্ছে C5H10। তাহলে C5H10 যেটা আছে সেটা একটা অ্যালকিন, এবং আমরা জানি যে অ্যালকিনই ব্রোমিনের সাথে সহজে বিক্রিয়া দেয়, কারণ এই অ্যালকিনের দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধনের দুই পাশের কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে লাল বর্ণের ব্রোমিনের বর্ণটা দূরীভূত করে, এবং এইভাবে আমাদের অসম্পৃক্ততার শনাক্তকরণ হয়। গেল। এবার একটু করে দেখো, আমরা যদি দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। অ্যালকাইল হ্যালাইড মানে ধরো আমি CH3Cl ধরলাম, তাহলে এটা মূলত আমাদের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে তখন আমার এই ক্লোরিনটাকে সরিয়ে হাইড্রোক্সিল মূলকটা এখানে যাবে, অর্থাৎ আমাদের CH3OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এখানে দেখো OH মানে হচ্ছে এখানে কিন্তু নিউক্লিওফাইল, তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আনসার হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। গেল এনাদের এমসিকিউ। এবার আমরা পরবর্তী এমসিকিউ যেটা দেখব সেটা খুব ইম্পর্ট্যান্ট। C3H7MgX একটা গ্রিগনাট বিকারক দেওয়া আছে। গ্রিগনাট বিকারকটা হচ্ছে C3H7MgX। এটার সাথে যদি আমি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করি তখন যৌগটা আমি এটাকে সাজিয়ে যদি লিখি CH3 CH2 CH2 এই পর্যন্ত হচ্ছে C3H7, তার সাথে C ডাবল বন্ড O এবং এই ওটা MgX এর সাথে যুক্ত হইল। তাহলে এটার সাথে যদি আমি পানির বিক্রিয়া করি তখন আমাদের এই যে এটা CO, এখান থেকে একটা H আসবে, তাহলে আমাদের যোগ উৎপন্ন হবে CH3 CH2 আবার CH2 COOH প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তাহলে এই যোগে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন ঢুকে গেছে, এবং আমাদের গ্রিগনাট বিকারক যত কার্বন বিশিষ্ট ছিল 3 কার্বন, তার সাথে একটা কার্বন যোগ হতে এটা 4 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। এবং আমাদের আনসার কিন্তু এখানে আছে যে এটা আনসার আছে এইভাবে যে C3H7MgX এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায় উৎপন্ন যৌগের আদ্র বিশ্লেষণ কি উৎপন্ন হয়, বিউটেন, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানল, বিউটানেল। তাহলে এটা আনসার হবে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে মোটামুটি আমরা অনেকগুলা জিনিস সলভ করলাম। হ্যাঁ, এইবার আমরা নতুন আরেকটা বিক্রিয়া যেটা পাবো, এটা একটু ক্রিটিক্যাল আছে, তারপর আমরা তোমাকে বুঝিয়ে দিলে এটা ভালো করে বুঝবা। যেমন বলা আছে A+H2O, এবং এখানে কতগুলো কন্ডিশন দেওয়া আছে। A+H2O এর ক্ষেত্রে আমাদের বলা আছে, দেখো সেটা হচ্ছে এইটা হাইড্রোজেন আয়ন, মার্কিউরিক সালফেট, দুইটা জিনিস, দুইটা কন্ডিশন, হাইড্রোজেন আয়ন আর HgSO4 এটার উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করে।
তো এইটা যেই যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগটার নাম লিখছে এখানে CH3 CH2 CH2, তারপরে C এর সাথে OH আর ডাবল বন্ড দিয়ে এখানে লিখছে আবার CH2। তারপরে এখানে এরপরে পুনর্বিন্যাস একটা কথা লেখা আছে, পুনর্বিন্যাস এবং পুনর্বিন্যাস করে আমাদের বি একটা যৌগ পেয়েছে ওরা। দেখো একটা জিনিস, সাধারণত আমাদের কতগুলো জিনিস এটা খেয়াল করতে হবে যে মার্কুরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে একমাত্র অ্যালকাইনই পানির সাথে বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন করে, সেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যায় অ্যালকাইন। তো আমার বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এখানে অ্যালকাইন ছিল, অ্যালকাইন থাকলে অ্যালকাইনের একটা কার্বনে OH আর একটা কার্বনে H যুক্ত হয়েছে, নিশ্চয়ই এইখানে OH যুক্ত হয় নাই, তাইলে OHটা যুক্ত হয়েছে এখানে আর হাইড্রোজেনটা যুক্ত হয়েছে এখানে। তাইলে আমি যদি ওই দুইটা জিনিস বাদ দিই, এখান থেকে OH এখান থেকে হাইড্রোজেন, তাহলে আমাদের যৌগ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে CH3 CH2, তারপরে দেখো C, কারণ সেখানে OHটা আমি মুছে দিছি, তারপরে এখানে ডাবল বন্ডের ট্রিপল বন্ড হবে আর CH2-র জায়গায় একটা হাইড্রোজেন কমে যাবে CH, অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে অ্যাকচুয়ালি বিউটাইন এটা এবং বিউটাইন 1। তবে পুনর্বিন্যাস হয়ে আমাদের যে যৌগটা হবে সেটা হচ্ছে কি, এই COH-এর হাইড্রোজেন যেটা আছে সেটা ডাবল বন্ডে এখানে চলে যাবে, এই কার্বনে চলে যাবে এবং ডাবল বন্ডে শিফট হয়ে এখানে আসবে। তখন আমাদের যৌগ যেটা উৎপন্ন হবে CH3 CH2 C ডাবল বন্ড ও বন্ড CH3, এই যৌগটা বিউটানন উৎপন্ন হবে। আমার প্রশ্ন প্রথমে লিখছে বি যৌগটি কোন বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে বি যৌগটি যেহেতু একটা কিটোন এবং এখানে প্লাস 4টা অপশান আছে, বি যৌগটার একটা অপশান হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, না হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া অ্যাকচুয়ালি এইটা না, সেটা CONH2 বা অ্যামাইড, এই যে যাদের মধ্যে CONH2 মূলক আছে সেখানে হফম্যান ডিগ্রেডেশন ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই CO মূলকটা চলে যাবে, এমিন উৎপন্ন হয়। তারপর দ্বিতীয় যে উত্তরটা লিখছে সেটা লেখা আছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা ধরো আমি যদি এই যৌগের ক্ষেত্রে লিখি CH3 CH2 C ডাবল বন্ড ও CH3, এটা অ্যাকচুয়ালি জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং সেটা জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এই জায়মান হাইড্রোজেনটা হবে। তখন জায়মান হাইড্রোজেন এইখান থেকে CH3 আমার CH2, তার সাথে এইখানেও একটা CH2 হয়ে তার পাশে CH3 হবে আর প্লাস এখানে H2O হবে। তো এখানে আমার দুইটা মোট 4টা অক্সিজেন হয় এবং এই বিক্রিয়াটাকে আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সকল অ্যালডিহাইড এবং কিটোন দেয়, মানে কার্বনের মূলক যুক্ত যৌগই এই আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেয়। কোনো একটা বিক্রিয়া আসছে এরকম, কোন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তুমি কিটোন মূলককে মিথিলিন মূলকে পরিণত করবে। এখানে কিটোন মূলক, এটা মিথিলিন মূলক CH2 মূলকটা, তাহলে এটা ওই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়, মানে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন জার্মান হাইড্রোজেনের সাথে অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে, কিটোন অ্যালডিহাইডও বিক্রিয়া করে, এটা মানে ইয়ে হয়, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়। গেল এরপরে আমার ইয়ে আসছে কি, আমার এখানে এ যৌগটি আমরা ইতিমধ্যে আবিষ্কার করে ফেলছি, এই যৌগটা বিউটাইন 1। এই যৌগটি প্রথম প্রশ্ন দিচ্ছে যে অম্লধর্মী। হ্যাঁ, আমার প্রান্তীয় অ্যালকাইন বা 1 অ্যালকাইন অম্লধর্মী যৌগ। কারণ অম্লধর্মী কেন সেটার ব্যাখ্যাটা অনেকে বুঝে অনেকে বুঝে না। আমার কার্বন যখন ট্রিপল বন্ধনে আবদ্ধ থাকে, সে কার্বন মধ্যে sp সংকরণ হয়। তো sp সংকরণে আমাদের S এর পার্সেন্টেজটা বেশি বলে, কারণ sp3-তে S এর পার্সেন্টেজ 25, এটা 75, sp2-তে এটা 33.33, p 66.67, কিন্তু এখানে S এবং p 50-50%। তাইলে sp-তে 50-50% হতে এবং ক্ষুদ্রাকৃতির S অরবিটালের অনুপাত বেশি হতে সে ইলেকট্রনগুলো অর্থাৎ নিউক্লিয়াসের দিকে বেশি সরে থাকে, কার্বনের নিউক্লিয়াসের দিকে। ফলে কার্বনের বন্ধনটা
বেশি সুদৃঢ় হয়, তখন কার্বন কার্বন বন্ধনটা যদি বেশি সুদৃঢ় হয়, কার্বনের সাথে লাগানো হাইড্রোজেনটা সে ইজিলি হাইড্রোজেন প্লাস আকারে চলে যেতে পারে। তো যেই যৌগ অ্যাসিড দেয় তারাই, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দেয় তারা অ্যাসিড, সুতরাং এটা একটা অম্লধর্মী যৌগ। তারপরে বিউটিন 1 অপেক্ষা অধিক সক্রিয় না, ডাবল বন্ডের চেয়ে ট্রিপল বন্ড বেশি সক্রিয় না, ডাবল বন্ডটা বেশি সক্রিয়। আর আরেকটা প্রশ্ন থার্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। হ্যাঁ, সকল অ্যালকাইন এবং অ্যালকিনের নেচার হচ্ছে এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে আমাদের এনাদার প্রশ্ন, বোর্ড প্রশ্ন শেষ। আমার ইতিমধ্যে প্রশ্নটা 25 মিনিটে আসছে, সুতরাং আমি আরেকটা বোর্ড প্রশ্ন আলোচনা করি। এই বোর্ড প্রশ্ন শেষ হয়নি এখনো আমাদের, শেষ, সরি। এইবার আমরা চলে যাব, আমরা তো বরিশাল বোর্ড নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, আরও একটা প্রশ্ন আছে, তার মধ্যে এর পরের প্রশ্ন, নিচের কোন বিক্রিয়া কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? দেখো, একটা বিক্রিয়া হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, কারণ C1H2 মূলক থেকে CO চলে যায় কার্বন সংখ্যা। তারপর উডস বিক্রিয়া, হ্যাঁ, উডস বিক্রিয়ায় আমাদের 2 অণু অ্যালকাইল হাইড ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতি বিক্রিয়া করলে উচ্চতর অ্যালকাইন, তার মানে সেখানে কার্বন সংখ্যা বাড়ে। আর একটা যেটা আছে সেটা ডিকার্বক্সিলেশন, C+O এই মূলকটা চলে যায় বলে এটাকে ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা কমে। আর একটা সমানুকরণ বিক্রিয়া বলছে, তাহলে সমানুকরণ বিক্রিয়া কার্বন সংখ্যা ঠিক থাকে। তাহলে আমাদের নিচের কোন বিক্রিয়া কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? এটার আনসার হবে উডস বিক্রিয়া। একটি জৈব যৌগে দুটি অসদৃশ অপ্রতিসম কার্বন আছে, যৌগ দুটি যৌগের কয়টি সমাণু গঠন করে? তো এটার একটা সূত্র আছে, কাইরাল কার্বন যদি যতটা থাকে 2 টু দি পাওয়ার তত এটা পাওয়া যাবে। তাহলে এই কাইরাল কার্বনে, অর্থাৎ যেহেতু 2টা কাইরাল কার্বন আছে, n এর মান যদি 2 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা সমাণু সম্ভব। এই কয়টি সমাণু আছে? 4টি সমাণু আছে। আর পরের প্রশ্ন আমাদের, যেই যৌগসমূহ হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, একটা প্রশ্ন লিখছে CH3CHOH হ্যালোফর্ম বিক্রিয়া, CH3CHOH CH3 এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। কেন করে? কারণ এখানে CH3CO মূলকটা আছে, CH3CO মূলক থাকার পরে যদি হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক থাকে, তারা আলোক সমতা প্রদর্শন কি, অর্থাৎ এটা আমাদের এই হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। এবং প্রশ্ন হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়াটা কি? তাহলে এই যৌগের সাথে যদি আমি একটা আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তখন প্রথমেই আমাদের এখান থেকে একটা কার্বনকে নিয়ে CH3 এটা উৎপন্ন হবে, এটা আয়োডোফর্মের হলুদ বর্ণের একটা অবক্ষেপ। তারপরে যেহেতু আমাদের একটা কার্বন চলে গেছে, আরও 2টা কার্বন আছে, তখন সেই 2টা কার্বন দিয়ে CH3COOK এই যৌগটা তৈরি হবে। তারপরে এখানে আমাদের পটাশিয়াম আয়োডাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমার এটার বিক্রিয়া। তাহলে আমরা যদি এখানে দেখি যে এটা প্রশ্ন ছিল কি, যে কোন যৌগের সময় হ্যালো যৌগ, তাহলে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তারপর প্রশ্ন CH3CO CH3, হ্যাঁ, CH3CO CH3 এই যৌগটাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কারণ CH3CO মূলকের পরেই অ্যালকাইল অথবা হাইড্রোজেন থাকলে তারা ওই বিক্রিয়াটা দেয়। কিন্তু আমাদের পরবর্তী যৌগ লেখা আছে CH3CONH2 এই যৌগটা দিবে না। কেন দিবে না? কারণ CH3CO মূলক থাকার পরে যদি কোনো নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যামিনোমূলক বা হাইড্রোক্সিলমূলক বা COOR মূলক স্টারমূলক হয়, তখন তারা কিন্তু আমার কিটোনের অ্যালডিহাইডের সরাসরি বিক্রিয়া দিবে না, অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে CH3CO মূলক থাকতে হবে, তার সাথে হয় হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক থাকতে হবে। যাই হোক, আমাদের বরাবর 30 মিনিটে আসছে, তাই 30 মিনিটে আসলে আমরা স্টপ করব, কারণ আমাদের MCQগুলো দুইটা MCQ এইভাবে আলোচনা করলে আমাদের অনেকটুকু কভার হয়ে যায়। তাহলে আমি একটা ক্লাসে পুরো
তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক সবগুলা একটা একটা করে আলোচনা করব। নেক্সটে আশা করি আমরা ওই ধরনের একটা ভিডিও করব। ওকে, বেস্ট অফ লাক।